আমি রিঙ্কি। রাত 10:30 আকাশবার্তা আপনাদের স্বাগত। প্রথমেই হেডলাইন্স। নোটবন্দির পর ব্যাংকবন্দি, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছেন প্রধানমন্ত্রী। বিজেপি তোলাবাজের দল। হলদিয়ায় বললেন তৃণমূল নেত্রী মোদীর বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ, নাম না করে শুভেন্দুকে নিশানা। তৃণমূল সিন্ডিকেটের দল। মমতার পাঠশালায় শেখানো হয় তোলাবাজি, দেশের অন্য রাজ্যে সিঙ্গেল উইন্ডো, বাংলায় ভাইপো উইন্ডো। খড়গপুরে বললেন প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়নে সময় চাইলেন 5 বছর। কাল অমিত শাহ সভায় শিশির অধিকারী পদে যোগ দিয়ে প্রচারে নন্দীগ্রামে। কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে তৃণমূল সাংসদকে আমন্ত্রণ বিজেপি নেতার। ভোট কখনো খেলা নয়, বাঁচার লড়াই, বললেন অধীর। পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বসাতে হবে সরকারি আমলাকে, নির্দেশ দিল নির্বাচন কমিশন। 22 মার্চের মধ্যে কার্যকর করার নির্দেশ। নন্দীগ্রাম কাণ্ডে সিআইডি তদন্ত, সিট গঠন নবান্নে। করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগে কেন্দ্র, র্যান্ডম টেস্টের প্রস্তুতি। বিয়ে বাড়ি, সিনেমা হলে লাগাম টানার পরামর্শ নীতি আয়োগের। সংক্রমিত পাক প্রধানমন্ত্রী, চীনা ভ্যাকসিন প্রথম ডোজের পর আক্রান্ত। আগে ছিল নোটবন্দি, এখন হচ্ছে ব্যাংকবন্দি। বিজেপি নেতারা দুর্নীতি করে ফুলে ফেপে উঠছেন। হলদিয়ায় বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন 7 বছর ধরে বিজেপির সঙ্গে তলে তলে যোগ রেখেছিল গদ্দাররা, তারা বিদায় হওয়ায় তিনি খুশি। নোটবন্দি করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ব্যাংকবন্দি করা হয়েছে, যা পাচ্ছেন সবই বেচে দিচ্ছেন। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দেশের কোষাগার বাড়ানোর চেষ্টা করছেন তিনি। হলদিয়ায় বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে হলদিয়ার বহু শিল্প বিক্রি করে দেবে। তবে বলবে হলদিয়া পোর্টটাও বিক্রি করে দাও। মনে রাখবেন রেল বিক্রি করে দিচ্ছে, কল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিয়েছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, ব্যাংকগুলো বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি করে দিলে দুদিন বাদে হলদিয়া বন্দরটাকেও বিক্রি করে দেবে। তৃণমূল নেত্রীর অভিযোগ বিজেপি নেতারা তোলাবাজি করছেন, এমনকি করোনা কালেও তোলাবাজি করেছেন তারা। সেই টাকা ফুলে ফেপে উঠছে। বিজেপি হচ্ছে সবচেয়ে বড় তোলাবাজ ভারতবর্ষের। পূর্ব মেদিনীপুরের 3 বিধানসভায় আজ প্রচার করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন গদ্দাররা চলে যাওয়ায় খুশি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 2014 সাল থেকে তলে তলে বিজেপির হয়ে যোগাযোগ রেখেছিল, এতদিন তা স্বীকার করেছেন অনেকেই। তৃণমূল কংগ্রেস যাকে এতদিন স্নেহ দিয়ে বড় করেছে, তার থেকে বড় তোলাবাজার কি আছে বলুন? তার থেকে বড় তোলাবাজার কেউ আছে? সেটা এখন বিজেপি দল করে। তৃণমূল কংগ্রেস এগুলো সমর্থন করেনি। তাই মনে রাখবেন তারা বিজেপিতে গেছে টাকা বাঁচাতে, নিজেদের জেল থেকে বাঁচাতে। আমাকে হলদিয়ায় আসতে দেওয়া হতো না মা ভাই বোনেরা। শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন বিজেপি দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, আকাশবার্তা। তৃণমূল নেত্রীর পাঠশালায় তোলাবাজি শেখানো হয়। খড়গপুরে এসে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি বলেন দেশের অন্য রাজ্যে সিঙ্গেল উইন্ডো রয়েছে, আর বাংলায় রয়েছে ভাইপো উইন্ডো। নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের বিরুদ্ধে মোদীর আক্রমণ ততই ধারালো হচ্ছে। আজ খড়গপুরের সভা থেকে একের পর এক তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন বাংলার উন্নয়নে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন দিদি। রাজ্যের মানুষের স্বপ্ন চুরমার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ মমতা জমানায় শুধু দুর্নীতি হয়েছে। দিদির দল নির্মমতার পাঠশালা, সেই পাঠশালা সিলেবাস হচ্ছে তোলাবাজি, সিলেবাস হচ্ছে কাটমানি। দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে তোলাবাজি, দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে কাটমানি, দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে সিন্ডিকেট। তবে শুধু মমতাকেই নয়, এরপর নাম না করে ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি নরেন্দ্র মোদী। তার কটাক্ষ দেশের অন্যান্য রাজ্যে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু আছে, আর বাংলায় সিঙ্গেল উইন্ডো হলো ভাইপো উইন্ডো। बंगाल वालों को पता है, देशवासियों को अभी पता नहीं है इसका। ये सिंगल विंडो क्या है? बंगाल में सिंगल विंडो है भाइपो विंडो। पश्चिम बंगाल में इस विंडो से गुजरे बिना कुछ नहीं हो सकता। মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন সুবর্ণরেখা কংসাবতী বেআইনি খননের পর কোথায় জুড়েছে তা সবাই জানে। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তার বিচার হবে বলেও সোচ্চার হন মোদী। আকাশবার্তা। কালই পদ্মে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহ সভায় তিনি বিজেপিতে যোগ দেবেন। এরপরই প্রচার শুরু করবেন বলে জানা যাচ্ছে।
বিজেপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন শিশির অধিকারী। শোনা যাচ্ছিল মোদির সভায় তিনি যোগ দেবেন বিজেপিতে। আজ পরিষ্কার হয়ে গেল কাল অমিত শাহ এগরাতে যে সভা করবেন সেখানে শিশির অধিকারী যোগ দেবেন বিজেপিতে। কাল থেকেই তার আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। আপাতত বিজেপি নেতারা সিদ্ধান্ত নিয়েছেন নন্দীগ্রামে ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার করবেন তিনি। নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে থাকবেন শিশির অধিকারী। দল তাকে সেই দায়িত্বই দিচ্ছে। নন্দীগ্রাম বিধানসভা এবার অধিকারী পরিবারের কাছেও সম্মান রক্ষার লড়াই। আজ কাঁথিতে শান্তিকুঞ্জে যান কেন্দ্রীয় জাহাজমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সেখানে গিয়ে তিনি শিশির অধিকারীকে আমন্ত্রণ জানিয়ে আসেন। এর আগে শিশির অধিকারীর বাড়িতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি। শোনা যাচ্ছে শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই তাকে কেন্দ্রীয় স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও হতে পারেন তিনি। বাংলায় ভোটের পর মন্ত্রী হতে পারেন দীনেশ ত্রিবেদীও। আকাশ বার্তা। নির্বাচন কখনো খেলা নয়, মানুষ ভোট দেন বাঁচার জন্য। কারা রাজ্য বা দেশের উন্নয়ন করবে সেটা ভেবেই ভোট দেন তারা। পুরুলিয়ায় বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নির্বাচন কখনো খেলা হতে পারে না। কাটমানি খাওয়া খেলা, দুর্নীতি করা হলো খেলা। তৃণমূল বিজেপি এখন খেলায় ব্যস্ত। পুরুলিয়ায় বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন ভোট হলো বাঁচার লড়াই। রাজ্য ও দেশের শাসনভার যাদের হাতে থাকবে তারা কতটা মানুষের কথা ভাবছেন সেজন্যই ভোটে অংশ নেন মানুষ। মানুষের স্বার্থ দেখছেন না মোদি মমতা। প্রতিদিন মারামারি তৃণমূলের মধ্যে, প্রতিদিন মারামারি বিজেপির মধ্যে, ধান্দাবাজির মারামারি। এগুলো ধান্দাবাজির মারামারি। তোরা ভাবছে একবার এমএলএ হতে পারলেই হয়। ওরা বলছে ভোট পর্যন্ত আমরা এমএলএ, তারপর আমরা হবো মেরেলে। আমরা এই মেরেলের রাজনীতি করি না। তিনি বলেন একসময় ছিল নীল চোর, এখন হয়েছে গেরুয়া চোর। সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে জনসভা করেন অধীর চৌধুরী। তার সভায় ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীও হাজির ছিলেন তার সভায়। পুরুলিয়া থেকে ভাস্কর দাশগুপ্তের রিপোর্ট, আকাশ বার্তা। নন্দীগ্রাম কাণ্ডে তদন্তভার সিআইডির হাতে তুলে দিল নবান্ন। এডিজি সিআইডির নেতৃত্বে শিট গঠন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তদন্ত করবেন তিনি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় 6 সদস্যের টিম গঠন করল সিআইডি। রাজ্য সরকার সিআইডির হাতে তদন্তভার ছেড়েছে। এডিজি সিআইডি তদন্তের নেতৃত্বে রয়েছেন। আজই নন্দীগ্রাম ঘটনার দায়িত্বভার দেওয়া হলো রাজ্য গোয়েন্দা সংস্থাকে। কদিন আগেই নন্দীগ্রামে গিয়েছিল ফরেনসিক দল। বিরুলিয়ায় গিয়ে নমুনা সংগ্রহ করে তারা। সিট গঠনের পর সিআইডি গোটা ঘটনার তদন্তে নেমেছে। বিজেপি ইতিমধ্যে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে। বামেরা জানিয়েছে যদি ঘটনা সত্য হয় তাহলে নিরপেক্ষ তদন্ত করে প্রকাশ্যে আনা হোক যাবতীয় তথ্য। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন নন্দীগ্রামে আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শেষ পর্যন্ত গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় আনতে হয়। এর ফলে বোঝাই যাচ্ছে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল হয়েছে। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন রাজ্যে উন্নয়ন হয়েছে নাকি রাজ্য পিছিয়ে গেছে তা বাংলার মানুষ ভালোই বোঝেন। আকাশ বার্তা। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে হাওড়ার বালিতে প্রচার করলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। আজ তার প্রচারে অংশ নেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভোট প্রচারে বালি সংযুক্ত মোর্চার প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে পা মেলালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখা বলেন তিনি অভিনেত্রীর চেয়ে বাম কর্মী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। দীপশিতা তোলেন আজাদি স্লোগান। আমাদের মতো যারা তারা বিক্রি হতে পারি না, তো বিক্রি হতে পারলে তো অনেক কিছু হয়ে যেতে পারতো। সুতরাং আমি যেটা ঠিক মনে করব, আমার মন যেটাতে সায় দেবে আমি সেটাই করব। এবার বামদের প্রার্থী তালিকায় রয়েছে 23 থেকে 30 বছর বয়সী এক ঝাঁক তরুণ মুখ। আর এই তালিকাতেই রয়েছে দীপশিতা। সম্পর্কে প্রাক্তন বাম বিধায়ক পদ্মনিধির নাতনি। আশুতোষ কলেজের পর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্রী ছিলেন তিনি। এবার শিক্ষা আর কর্মসংস্থানের লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন বামফ্রন্ট সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থীরা। তাদের দাবি ক্ষমতায় এলে কর্মসংস্থানই হবে তাদের প্রথম লক্ষ্য। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, আকাশ বার্তা। পুর প্রশাসক পদে আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না, সরকারি আমলাকেই বসাতে হবে, নির্দেশ দিল নির্বাচন কমিশন।
পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না। সোমবার অর্থাৎ 22শে মার্চ সকাল 10টার মধ্যে রাজ্যের সব পুরসভার প্রশাসককে সরিয়ে দিতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বকে সরিয়ে সরকারি আমলাদের বসাতে হবে, নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্দেশে বলা হয়েছে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নতুবা পদক্ষেপ নেবে কমিশন। রাজ্যে 109টা পুরসভায় এখন প্রশাসক রয়েছে। তৃণমূল বিরোধী সব রাজনৈতিক দলের এই দাবি ছিল কেন্দ্রীয় সরকারের কাছে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সেই নির্দেশ দিল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে বলেছেন, বাংলা 70 বছর পিছিয়ে গেছে। বিজেপিকে 5 বছর সময় দিলে 70 বছরের অনুন্নয়ন মুছে দেবে। সোনার বাংলা তৈরি হবে রাজ্যে। मैं बंगाल वासियों के कहता हूं, आपने 70 साल तक अनेकों को अवसर दिया है। हमें 5 साल का मौका दीजिए, हम 70 साल की बर्बादी को मिटा करके रहेंगे। একসময় এই স্লোগান দিতেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও বলতেন রাজ্য 50 বছর পিছিয়ে গেছে। কংগ্রেস ও বামেদের জমানায় বাংলায় কোনো উন্নয়ন হয়নি। পরিসংখ্যান যদিও বলছে বিজেপি দেশের যে রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে সেখানে ধর্ষণ, হিংসা বেড়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে। এমনকি যে গুজরাটের শিল্প নিয়ে এত কথা হচ্ছে, মোদী অমিত শাহর আমলে সেখানে বন্ধ হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আকাশ বার্তা। দেশের গণতন্ত্র ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরিব মানুষের পকেট কেটে আম্বানি আদানিদের কোষাগার বাড়াচ্ছেন, অসময়ে বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যখন দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় ছিল তখন গ্যাসের দাম ছিল 400 টাকা সিলিন্ডার, এখন তা হয়েছে 900 টাকা। গরিব মানুষের কাছে টাকা নিয়ে তা দেওয়া হচ্ছে আম্বানি আদানিদের। অসমে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, যারা কোটি টাকার মালিক তাদের ঋণ মকুব করা হচ্ছে, অথচ যাদের টাকার অভাব রয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়ে কোটিপতিদের দিচ্ছেন প্রধানমন্ত্রী। यूपीए के समय कितने रुपए का मिलता था? कितने का? आज कितने का मिलता है? यूपीए के समय 400, एनडीए के समय 900। और नरेंद्र मोदी जी आपसे आगे कहते हैं कि देखो मैंने गैस का दाम कम कर दिया, हर घर में मैंने गैस पहुंचा दी। फायदा किसको हुआ? हमारी माताएं बहनों को नहीं, गरीब परिवारों को नहीं, हिंदुस्तान के सबसे बड़े वही 2-3 उद्योगपतियों का फायदा हुआ। आपके जेब में से पैसा निकला और सीधा उनके जेब में गया। রাহুল গান্ধী বলেন, কৃষি আইন নিয়ে কোনো আলোচনা হয়নি সংসদে। মোদির বোঝা উচিত কৃষকরা খালি হাতে ফিরবেন না। আমরা কৃষকদের সঙ্গে আছি। অসমের মানুষের ভাষা, সংস্কৃতি, ইতিহাস আর একসঙ্গে বেঁচে থাকার জন্য কংগ্রেস বরাবরই লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। কংগ্রেস কখনো সিএ, এনআরসি লাগু করতে দেবে না। আকাশ বার্তা। छत्तीसगढ़ में ভারতে কৃষক বিদ্রোহে চাপ বাড়ালো আমেরিকা। 2 সেনেটর চিঠি লিখে দাবি করেছেন প্রয়োজনে অস্ত্র চুক্তি বাতিল করতে হবে ভারতের সঙ্গে। ভারতের গণতন্ত্র ধ্বংস হচ্ছে। কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত দেশ জুড়ে বিক্ষোভ চলবে বললেন কৃষক নেতা রাকেশ টিকায়েতি। মহাপঞ্চায়েতের লক্ষ্য হলো ন্যূনতম সহায়ক মূল্য চাই। যতদিন না পর্যন্ত সহায়ক মূল্য নিয়ে আইন হচ্ছে ততদিন পর্যন্ত বিক্ষোভ চলবে। 26শে মার্চ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কৃষকরা। আজ ওড়িশায় মহাপঞ্চায়েতে গেলেন রাকেশ টিকায়েতি। তিনি বলেন, মোদি ভয় পেয়েছেন, তাই কৃষকদের মুখোমুখি হচ্ছেন না। घबराने की बात नहीं। अब आप दिल्ली तक अपनी फसल को लेकर नहीं जा सकते। आपको अपने आंदोलन अपने जिलों में शुरू करने पड़ेंगे, अपने कलेक्ट्रेट में शुरू करने पड़ेंगे, अपने डीएम ऑफिस में शुरू करने पड़ेंगे। আজ আমেরিকার 2 সেনেটর বলেছেন, ভারতে কৃষক আন্দোলন নিয়ে উত্তাপ বাড়ছে। কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হয়েছে, সিএ নিয়ে আন্দোলনও হয়েছে। ভারতে গণতন্ত্র দিনের পর দিন ধ্বংস হচ্ছে। আমেরিকার উচিত ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এরপরই আসরে নামেন রাজনাথ সিং। তিনি আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথা বলেন। আমেরিকার সেনেটররা জানান, ভারতের সঙ্গে অস্ত্র নিয়ে যে চুক্তি রয়েছে তা বাতিল করা হোক। যদিও ভারত জানিয়েছে কৃষি আইন দেশের অভ্যন্তরীণ বিষয়। আকাশ বার্তা। দেশের ফের করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করল নীতি আয়োগ। কেন্দ্রকে পরামর্শ দিয়ে বলা হয়েছে বিয়েবাড়ি, সিনেমা হলের জনসমাগমে হ্রাস টানতে হবে। বিয়েবাড়ি, ধর্মীয় অনুষ্ঠানে এখন আর কোনো করোনা বিধি মানা হচ্ছে না, জানালো নীতি আয়োগ। তারা বলেছেন, কোনো অনুষ্ঠানে বিধি মানা হচ্ছে না বলেই দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা। নীতি আয়োগ জানিয়েছে, একাংশের মানুষের মধ্যে দেখা যাচ্ছে দূরত্ব বিধি মানার বালাই নেই। বিশেষ করে গ্রামগুলোতে কেউ মাস্ক পরছে না, সেজন্য দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে। কেন্দ্রকে তারা পরামর্শ দিয়ে বলেছে, এখনই যে কোনো অনুষ্ঠানে লাগাম টানা হোক, নতুবা করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করবে। নাটক, সিনেমা হল, অডিটোরিয়ামে 50% বেশি দর্শকের অনুমতি দেওয়া হবে না এখনই। বেসরকারি অফিসে
50% হাজিরার নির্দেশ দিতে হবে। বলা হয়েছে বিয়ে বাড়িতে ফের 20 জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না। এই নির্দেশিকা জারি করা হোক। ইতিমধ্যেই পাঞ্জাব মহারাষ্ট্র সে পথেই হেঁটেছে। আজই করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। ধারাবি বস্তিতে 62% মানুষ করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাস্ক ছাড়াই দিব্যি প্রচারে আসছেন রাজ্যে। বাংলাতেও এই সময় করোনা সংক্রমণ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ফের র্যান্ডম পরীক্ষা করতে হবে দেশ জুড়ে। বাজার হাটে নিয়ন্ত্রণ আনতে হবে। আকাশ বার্তা। করোনা আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চীনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরই তিনি আক্রান্ত হন। তার স্ত্রীও করোনা আক্রান্ত। চীনা ভ্যাকসিন নেওয়ার 48 ঘন্টার মধ্যেই করোনায় আক্রান্ত হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছিলেন তিনি, আর আজই তার করোনা রিপোর্ট পজিটিভ এলো। পাক স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান টুইটে জানিয়েছেন, ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর। আপাতত বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন তিনি। প্রথম ডোজ নেওয়ার পর দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানিয়েছিলেন ইমরান। জানা গেছে, পাক প্রেসিডেন্টের পর পাক প্রধানমন্ত্রীর টিকাকরণ হয়েছিল। চীনা ভ্যাকসিন নেওয়ার সঙ্গে করোনা সংক্রমিত হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট হয়নি। 1 ফেব্রুয়ারি পাকিস্তানকে 5 লাখ ডোজ করোনা টিকা দিয়েছিল চীন। তারপরেই পাকিস্তানের টিকাকরণ শুরু হয়ে যায়। 60 বছরের বেশি বয়সী লোকজন ও সামনের সারির স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ চলছিল। কিন্তু প্রথম দফার ডোজেই জোর ধাক্কা খেল পাক সরকার। আকাশ বার্তা। বিশ্বের সুখী দেশ ফিনল্যান্ড। 149টা দেশের মধ্যে ভারতের স্থান 139। সুখী দেশ হিসেবে ভারতের আগে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। জিডিপি থেকে করোনা ভাইরাস মোকাবিলা সব ক্ষেত্রেই ভারত সরকার নিজের পিঠ নিজেই চাপড়ায়। মোদী বারবারই বলেছেন 2030-এর মধ্যে ভারত অনেক দেশকেই অর্থনীতিতে পেছনে ফেলবে। করোনা মোকাবিলায় বিশ্বের চোখে নজর কেড়েছে ভারত। একথা শোনা গেছে বহুবার। বাস্তব চিত্র এটাই, 149টা সুখী দেশের তালিকায় ভারতের স্থান 139, অর্থাৎ স্থান হয়েছে একদম তলানিতে। প্রতিবেশী 3টে দেশের স্থান ভারতের বেশ খানিকটা আগে। ভারত 139, পাকিস্তান 105, বাংলাদেশ 101 এবং চীনের স্থান 84-তে। সুখী দেশের তালিকায় প্রথম 3টি দেশের নাম ফিনল্যান্ড, ডেনমার্ক এবং সুইজারল্যান্ড। এই নিয়ে পরপর 4 বার প্রথম স্থানে থাকলো ফিনল্যান্ড। কেন তারা 1 নম্বরে? শীতকালে মাইনাস টেম্পারেচারে থাকা দেশটির অর্থনৈতিক অবস্থা ঈর্ষান্বিত। কারণ প্রতিটা মানুষেরই আয় প্রায় খুব কাছাকাছি। প্রতিটা মানুষের সুরক্ষা এবং স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছে সরকার। পৃথিবীর সবচেয়ে কম গরিব মানুষের বাস ফিনল্যান্ডে। জীবনযাত্রা অতি উন্নত মানের। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যথেষ্ট। বিশ্বের সবচেয়ে সুখী দেশটি যখন অনেকটাই সরকারের উপর নির্ভরশীল, সেই সময় দাঁড়িয়ে ভারতে মোদী সরকার বেসরকারীকরণেই জোর দিচ্ছে। ভারতের গরিব এবং নিম্ন মধ্যবিত্ত আরও গরিব হচ্ছে। বিত্তবানদের থলি ভরছে আরও সম্পদে। আর সেখানেই সুখী তকমা হারিয়ে ফেলছে ভারত। এমনকি কোভিড মোকাবিলাতেও ফিনল্যান্ডের থেকে বহু নিচে স্থান পেয়েছে ভারত। আকাশ বার্তা। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.2। পূর্ব জাপানের মিয়াগি অঞ্চলে ছিল এর উৎসস্থল। সুনামি সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, 2-1 দিনের মধ্যে 40 ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মার্চের শেষে চড়চড়িয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 2-3 দিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে 40 ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শহর জুড়ে অস্বস্তি বাড়ছে। বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে কোনো নিম্নচাপ অক্ষরেখা নেই, ফলে পশ্চিমা অঞ্চলের থেকে শুকনো হাওয়া ঢুকছে রাজ্যে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আকাশ বার্তা। অত্যাধুনিক সেট টপ বক্স বাজারে আনলো সিটি কেবল। ফিরছে এই খবর নিয়ে, সঙ্গে থাকুন।